আপনারা যারা কানাডায় আসতেছেন দেখেন কি অবস্থা। আজকে কত মার্চ মাসের কত 31 তারিখ না, আজকে মার্চ মাসের 31 তারিখ, তাই না? যারা বাংলাদেশে আছেন কত সুন্দর আবহাওয়া, আর সেখানে এখন বসন্তের আমেজ, তাই না? বসন্তের আমেজের মধ্যে আছেন নাকি গরম পড়ে গেছে কে জানে। তো দেখেন এখানে কিন্তু এই যে তুষারপাত হচ্ছে, বুঝছেন? এখানে তুষার এবং বরফ ভিন্ন জিনিস, ইংরেজি অবশ্য ভিন্ন। এই যে দেখছেন যে ওই যে ওই বৃষ্টি পড়ছে বলে মনে হচ্ছে, তাই না? ওই যে বৃষ্টি পড়ছে বলে মনে হচ্ছে না, আসলে বৃষ্টি পড়ছে না, তুষারপাত। ওই তুলার মতো, পেঁজা তুলোর মতো, যে আমরা যেটাকে বরফ বলি, আমরা তো বরফের সম্মুখীন হই না, যে কারণে তুষার আর বরফের পার্থক্য আমরা বুঝি না। তো তুষারের ইংরেজি হলো স্নো, হ্যাঁ, আর বরফের ইংরেজি হলো আইস। তো এইখানে দেখেন খেয়াল করে, এই যে কালকেও কিন্তু এখানে কোনো ইয়ে ছিল না, তুষার ছিল না, এগুলো একেবারে ওই যে তুলোর মতো, পাড়া দিলে পা দেবে যাবে, দেখছেন? কালকে এবং পরশুদিন একেবারে ফকফকা রোদ্দুর ছিল। আমি ভাবলাম যে যাক, এইবার আবহাওয়া ভালো হয়ে গেল, একটু রঙ্গ তামাশা করা যাবে, এখানে ওখানে ঘোরা যাবে। ও ভাই, আজকেই শুরু হয়ে গেছে আবারও তুষারপাত। তুষার হলো এই যে পেঁজা তুলোর মতো এই যে পড়ছে, তাই না? এগুলো কিন্তু শক্ত না। আর আইস অর্থাৎ বরফ, সেটা কিন্তু শক্ত। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, কালকে আমি দেখছি এখানে সব জায়গাতে কিন্তু ইয়ে ছিল, মানে ফাঁকা ছিল, কি সুন্দর রোদ্দুর ঝলমল করছিল। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মেঘাচ্ছন্ন আকাশ, পরে একেবারে ভোরবেলাতে এত ইয়ে ছিল না। এখন এখানে বাজে কত, 11টা, 11:30, হ্যাঁ 11টার উপর বাজে, 11:30 মনে হয়। তো এখন এই যে মানে স্নোফল হচ্ছে, এটাকে বলা হয় স্নোফল। তো আমরা স্নো এবং বরফের মধ্যে অনেক ক্ষেত্রে পার্থক্য বুঝি না। ওই যে স্নো হলো ওই তুলার মতো, পেঁজা তুলোর মতো, আর বরফ হলো শক্ত, যেটা আগে বললাম। তো যাই হোক, এখন আপনারা অনেকেই এই দেশে আসার জন্য উন্মাতাল হন, ভাবেন যে এই দেশে আসলে না জানি জীবন কত মধুর, তাই না? না জানি কত আনন্দময়। ভাই, কমপ্লিটলি ভুল এবং বোগাস কথা। যারা একবার আসছে তারাই এটা বোঝে, এবং তারাই বোঝে যে আসলে তারা যে স্বপ্ন নিয়ে এই দেশে আসে আসলে তা না। হ্যাঁ, এখানে হয়তো কাজকাম করে আয় উপার্জন করা যায়, কিন্তু বছরের 6টা মাস এরকম বরফ পড়তে থাকে। এই যে কানাডা, আমি যে অঞ্চলে আছি, এটা হলে আটলান্টিক প্রভিন্সের এই দিকে। তো এখানে দেখেন 6 মাস বরফ পড়ে, সেই নভেম্বর থেকে শুরু হয়েছিল। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস আজকে চলে গেল। তো মনে হচ্ছে যে এপ্রিলেরও বেশ কিছুদিন বরফ টরফ পড়বে, এরপরে গিয়ে হয়তো বরফ পড়া থামতে পারে। তো এখন আপনারা যারা গ্রীষ্মমণ্ডলীয় অথবা নাতিশীতোষ্ণ মণ্ডলীয়তে, বিশেষ করে বাংলাদেশে আপনারা আছেন, আপনারা কি এই 6 মাস বরফের মধ্যে থাকতে পারবেন? ঘরের মধ্যে বন্দি থাকতে হবে, জানেন? এবং এই দেশে মানুষ কিন্তু প্রচণ্ড রকম বিষণ্ণতা রোগে ভোগে, এবং এই জন্য প্রচুর ওষুধ খায়, বিশেষ করে ভিটামিন ডি খায়। যে সূর্যালোকের অভাব, যেমন এখন দেখেন রাস্তায় কোনো লোকজন নাই, হ্যাঁ, কিন্তু কালকে এবং পরশুদিন যখন আলো ঝলমল রোদ্দুর উঠেছিল, এবং কালকে কিন্তু 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ ছিল, 12 ডিগ্রি মাইনাস না, প্লাস আর কি। অর্থাৎ তেমন কোনো কঠিন শীতের কাপড় চোপড় পরার দরকার হয় নাই। তো কালকে ওই রৌদ্র ঝলমল আবহাওয়ায় আমি দেখলাম যে লোকজন গেঞ্জি গায়ে দিয়ে জগিং করতেছে, এবং এই যে সামনের ফুটপাথ আছে না, প্রচুর লোকজন কিন্তু এই সময় আমি দেখছি। প্রচুর লোক বলতে মানে ওই বাংলাদেশের মতো না, মনে করেন যে এই 2-4-5 জন করে যাচ্ছে এরকম। কারণ ওই রৌদ্র যখন উঠছে তারা আর ঘরের মধ্যে থাকতে পারে না, একটু রোদের মধ্যে দৌড়াদৌড়ি না করতে পারলে তাদের মন কিন্তু ভালো হচ্ছিল না। সেই জন্য আসছে। আমিও কালকে ঘোরাঘুরি করছি, পরশুদিন আবার শপিংয়ে গেছিলাম, সেখানে গিয়ে টিম হর্টন বলে ওই যে এখানে কাফে টাইপের আছে, যেখানে যে সস্তায় মানুষ কফি খায় আর কি। টিম হর্টন কোনো অভিজাত কোনো রেস্টুরেন্ট না, ওখানে গরিব মানুষ, আমাদের মতো মনে করেন যে চালচুলহীন মানুষ, যারা গরিব, আয় উপার্জন কম করি, আমাদের মতো লোকজন গিয়ে ওখানে ওই কফি টফি খায়, এটা ওটা সেটা নানা কিছু খায়। তা আমিও গেছিলাম, আমিও তো ওই চালচুলহীন টাইপের, তাই না? পকেটে তো আর অত পয়সা করি নাই। তো এখন আপনারা যারা স্বপ্ন দেখেন কানাডায় আসবেন, চিন্তা করে দেখেন এই ধরনের পরিবেশে এসে আপনি হয়তো টাকা পয়সা ইনকাম করতে পারবেন,
ভালো খাবেন, ভালো পড়বেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বছরের 6টা মাস আপনাকে বিষণ্ণ থাকতে হবে। বিশেষ করেন এখন আমার মন চাচ্ছে কি জানেন, জাস্ট এই মুহূর্তে সুযোগ থাকলে চলে যেতাম, কোনোভাবেই এখানে আমি থাকতাম না। কোয়াইট ইম্পসিবল। হাউ ইজ ইট পসিবল টু লিভ হিয়ার আন্ডার দিস এক্সট্রিম ওয়েদার? চিন্তা করা যায়, একেবারে কমপ্লিটলি ইম্পসিবল ফর মি। আরে ভাই, আমি হলাম রঙ্গ তামাশার মানুষ, বুঝেন নাই? আমার ওই গাছে গাছে পাখি ঘুরবে, ডালে ডালে পাখি ঘুরবে, তারপরে মনে করেন কোকিল ডাক দিবে কুহু কুহু কুহু। ভাই এবার এখন এই পরিবেশে দেখেন তো, গাছে পাতাও নেই, দেখছেন? গাছে কিন্তু পাতাও নেই, এই দেখেন। যদিও আর 1 মাস পরে কিন্তু পাতা গজানো শুরু করবে। তবে হ্যাঁ, গরমকালে কিন্তু আবার কানাডার পূর্বের দুর্দান্ত সুন্দর, তখন মনে হয় আপনি বেহেশতখানায় চলে আসছেন। হ্যাঁ, কিন্তু সেটা থাকবে মাত্র 3-4 মাস, সেটা থাকবে 3-4 মাস, হার্ডলি মনে করেন 5 মাস। এরপর শুরু হবে আবার শীত, আবার বরফ, আবার। তো বছরের অধিকাংশ দিনই কিন্তু এরকম কঠিন শীত, কঠিন আবহাওয়া, এরকম বরফ, এরকম স্নো। কিন্তু মাত্র 4-5টা মাস যদি একটু ভালো থাকে, ভাই এতে তো আমরা সন্তুষ্ট না। মানুষজন এখন ঘরের মধ্যে আছে, বেরোতে পারে না, বেরোয় না। আর যারা কাজে যায় তারা ওই বেরোয় গাড়িতে ওঠে, উঠে ওই কাজের জায়গায় নামে, আবার বেরোয় উঠে ওই গাড়িতে উঠে বাড়িতে ফেরে। দেখেন, আমি কিন্তু এই যে গ্যারেজের সামনে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি, আমি কিন্তু ঘরের মধ্যে থাকি নাই। ওই সিগারেট মিগারেট টানি তো ঘরের মধ্যে টানা জানে, গ্যারেজে এসে ওই যে বন্যেরা বনে সুন্দর। ভাই আমি তো নিজের বন্য, বাংলাদেশের পাবলিক না, সভ্য মানুষ তো আর মনে করি না। বিধায় আমার জায়গা এই গ্যারেজ, হ্যাঁ, মূল ঘরে আমার জায়গা নাই। ওই রাতের বেলা কোনো মতে শুই আর কি, আর বাকি সময়টা গ্যারেজের মধ্যে কাটাই, কি আর করা। এখানে এসে ওই কী আনন্দ আকাশে বাতাসে, এই কথাটা কিন্তু আমি বেশি বলতে পারি না, কারণ এই রকম অবস্থার মধ্যে ভাই কিসের আনন্দ। একজন আমার সকালবেলায় দিয়েছে, শুভ সকাল ভাই। আচারে বললো, কিসের শুভ সকাল? সকালে উঠেই দেখি তুষারপাত হচ্ছে, এটা যদি শুভ হয় তাহলে অশুভ কোনটা? এবার বুঝতে পারছেন? এখন আপনারা যারা এই কানাডা আসতে চান, চিন্তা করেন যদি আপনাদের ভালো লাগে। কিন্তু দূর থেকে কানাডাকে আপনারা যা ভাবেন, বাস্তবে কানাডা কিন্তু মোটেও তা না। বিশেষ করে এই ধরনের কঠিন আবহাওয়া, তারপরে আবার এখানে কিন্তু কাজ কামের এখন খুব অভাব। এছাড়াও এখানে এসে ওই যে ভুয়া অ্যাসাইলাম ক্লেম করবেন, আপনারা রিফিউজ হয়ে যাবেন। কারণ এই দেশ এখন কড়া হয়ে গেছে। কেন রিফিউজ হবেন জানেন? আপনারা এসে যে সমস্ত ওই যে উকিল ধরবেন, ওই বাঙালি উকিল, ওরা তো হারামজাদা, হারামজাদা। ওদের মতো অর্থলিপ্সু লোভী মানুষ আমি আর দেখি নাই। ওরা কী করে জানেন? কেস একটা লিখে রাখছে কম্পিউটারে, একটা বা 2-3 সেট লিখে রাখছে, এবং যারাই তাদের কাছে যায়, খালি ওই জায়গায় আগে যে নাম ছিল না, ওই নামগুলো পাল্টে আপনার নামটা ঢুকায় দিয়ে কেস সাবমিট করে দিবে। এখন বলেন, আগে যখন এদের দেশে লোক অনেক দরকার ছিল, তখন এগুলো বিচারকরা জানার পরও কেস যখন কোর্টে উঠতো, তখন তারপরেও বলতো এই আমাদের লোক দরকারি, শোকে আবেদন যখন করেছে তার অ্যালাউ করো। বাট এখন লোক কিন্তু যথেষ্ট বেড়ে গেছে, এই অনুযায়ী ঘর নাই, বাড়ি নাই, চাকরি নাই, বাকরি নাই, কিছু নেই। ফলে হচ্ছে কি, এখন এই কানাডা এরা কিন্তু এই রিফিউজিদেরকে ডিসঅ্যালাউ করে যার যার বাড়িতে পাঠানোর পায়তারা করছে। এই জন্য নতুন আইনও করছে। এখন এসে আপনারা যে অ্যাসাইলাম ক্লেম করবেন, ওই যে উকিলরা তাদের কেস আগে লিখে রাখছে না, কেস কিন্তু একখান ঘটনা ঘটিয়ে এন তেন হাবি জাবি সাইসাতা, এটা কিন্তু কম্পিউটারে লেখা, নিত্য নৈমিত্তিত্ব আর তারা লেখে না, ওখানে জাস্ট আপনার নাম ঢুকায় দেবে, বুঝছেন? ফলে হচ্ছে কি, বিচারকের কাছে যখন কেস যাবে তখন দেখবে যে কী রে, প্রায় কেস দিয়ে একই রকম, মানে ঘটনা দেখি একই রকম। হয়তো কারো ঘটনা ঘটছে চিটাগাংয়ে, কারো ঘটনা ঘটছে কুমিল্লায়, কারো ঘটনা ঘটছে ঢাকায়, কিন্তু ঘটনার ধারাবাহিকতা মানে যে বৈশিষ্ট্য একই। তাহলে কি তারা বুঝে যাবে না যে এটা হলে 2 নম্বরই কেস? মানে এটা আসলেই এরা আশ্রয় প্রার্থীর মতো কোনো জীবন আশঙ্কা তাদের দেশে ছিল না, হুদা যে কোনোভাবে যে হয়তো ভিসা তারা জোগাড় করছে, দিয়ে ফেলছে, এসেই তারা এখন অ্যাসাইলাম ক্লেম করছে। ফলাফল সাথে সাথে রিজেকশন, বুঝছেন? এবার রিজেকশন হলে কিন্তু উকিলের পোয়া আবারও আপনার কিন্তু পকেট ফাঁকা। কীরকম জানেন? এবার উকিল বলবে, ভাই অ্যাপিল করতে হবে, টাকা আরও বেশি করে লাগবে, আর দেশের থেকে টাকা নিয়ে আসেন। আপনি দেশে জায়গা জমি বিক্রি করে উকিলে টাকা দিবেন, বাট এবার অ্যাপিল করলেও কাজ হবে বলে আমার মনে হয় না। কারণ এরা অলরেডি এই রিফিউজিদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ধান্দা করছে, নতুন কাউকে আর তেমন একটা অ্যালাউ করবে না। বিশেষ করে মুসলিম দেশের থেকে তো একেবারেই না। মানে এরা অলরেডি বুঝে গেছে যে মুসলমানরা এদেশে আসা মানে এদের দেশের সমাজের সংস্কৃতির ক্ষতি হওয়া।
অমুসলিম দেশ হলে হয়তো কিছু বিবেচনা করবে, বাট মুসলমানদের ব্যাপারে এরা অত্যন্ত কঠোর হয়ে যাচ্ছে দিন দিন, আগের মতো আর নাই। অতএব যারা এখনও লাখ লাখ টাকা খরচ করে কানাডা আসতে চান, চিন্তা ভাবনা করেন, এর সাইতে দেশে থাকেন, আলো ঝলমলে দিন উপভোগ করেন। এখানের তুলনায় হয়তো 5 ভাগের 1 ভাগ জীবনযাপন সচ্ছল থাকবে, বাট আপনার মনে আনন্দের কোনো অভাব থাকবে না, আপনি সুখী থাকবেন। এটাই হলো আপনাদের উদ্দেশ্যে আমার কি বলা যায়, উপদেশ, এছাড়া আর কি বলা যায়, অথবা সাজেশন, পরামর্শ নাকি। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।